বিশ্ব এখন একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে একদিকে যুক্তরাষ্ট্র বাণিজ্য বাধা আরোপ করছে আর অন্যদিকে চীন চায়না+1 কৌশলের চাপে পড়ছে। অনেক দেশই এখন সরবরাহ চেইন বৈচিত্র্য করতে চায় এবং চীনের উপর নির্ভরতা কমাতে চাইছে। এই পরিস্থিতি ভারতের জন্য এক সুবর্ণ সুযোগ হয়ে উঠতে পারে। প্রশ্ন উঠছে, ভারত কি এই সুযোগ লুফে নিতে পারবে? ফরেন পলিসির এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে ভারত এখন নিজেকে বিশ্বের নির্ভরযোগ্য বাণিজ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্য নিতে পারে। কিন্তু এই লক্ষ্য অর্জন করতে ভারতের বাণিজ্য নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে হবে। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি, যার ফাস্ট কুলিং মোড দ্রুত ঘর ঠান্ডা করে। হাইসেন্স। প্রেসিডেন্ট ট্রাম্প বহুবার ভারতকে ট্যারিফ কিং বলে উল্লেখ করেছেন। বাস্তবে ভারত এখনও অনেক উচ্চ হারে শুল্ক আরোপ করে থাকে। উদাহরণস্বরূপ 2015 থেকে 2022 সাল পর্যন্ত ভারতের গড় আমদানি শুল্ক 13.4% থেকে বেড়ে দাঁড়ায় 18.1%। যদিও 2023 সালে তা কিছুটা কমে 17% দাঁড়ায়। তবুও ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় এটি অনেক বেশি। ভিয়েতনামের গড় শুল্ক মাত্র 9.4%। এছাড়া ভারতের অনেক চূড়ান্ত পণ্যের যেমন গাড়ি ও তৈরি পোশাকের উপরও উচ্চ শুল্ক বসানো হয়, যা রপ্তানিকারক ও গ্রাহকদের খরচ বাড়িয়ে দেয় এবং দেশীয় বাজারেই পণ্য বিক্রি করতে প্রতিষ্ঠানগুলোকে উৎসাহিত করে। শুধু শুল্ক নয়, 2022 সালের পর থেকে ভারত কোয়ালিটি কন্ট্রোল অর্ডার বা QCO এর সংখ্যা ব্যাপকভাবে বাড়িয়েছে। বর্তমানে 100টিরও বেশি খাত এই নিয়মের আওতায় পড়ছে। এগুলো অনেক সময় অস্পষ্ট ও জটিল, যার ফলে আমদানি পণ্যের ছাড়পত্র পেতে দেরি হয় এবং আমদানিকারকদের ভোগান্তি পোহাতে হয়। এই প্রবণতা ভারতকে 1947-এর পরবর্তী আমদানি প্রতিস্থাপন ভিত্তিক অর্থনৈতিক নীতির কথাই মনে করিয়ে দেয়। স্বাধীনতা পরবর্তী সময়ে ভারত চেয়েছিল দেশীয় শিল্পকে সুরক্ষা দিতে, কিন্তু এই নীতি দীর্ঘমেয়াদে অর্থনৈতিক বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছিল। 1991 সালে ভারতে আর্থিক সংকট দেখা দিলে তখনকার সরকার বাণিজ্য ও শিল্পনীতি উন্মুক্ত করে ফেলে, যার ফলে 2012 সালে ভারতের পণ্য বাণিজ্য জিডিপি 43% পৌঁছে। যখন ভারতের শুল্ক বাড়ানো হচ্ছিল, তখন ভিয়েতনাম বিপরীত পথে এগিয়ে গেছে। 2023 সালে ভিয়েতনাম ভারতের চেয়ে বেশি শিল্পপণ্য রপ্তানি করেছে। দুই দেশই উৎপাদনে কেমিক্যাল আমদানি করে, কিন্তু ভিয়েতনাম গড়ে কেমিক্যাল আমদানি শুল্ক মাত্র 3%, যেখানে ভারতে প্রায় 10.3%। তদুপরি ভিয়েতনামে 50%-এর বেশি কেমিক্যাল আমদানিতে কোনো শুল্ক নেই, অথচ ভারতে এই হার 0.2%। এই বৈষম্যের ফলে ভারতের কোম্পানিগুলো কাঁচামালের জন্য বেশি দাম গুনতে বাধ্য হয়, ফলে তারা বিশ্ববাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। ভারতের এই উচ্চ শুল্ক নীতি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা FTA সম্পাদনের পথেও বাধা সৃষ্টি করেছে। যেমন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে 2007 সালে শুরু হওয়া আলোচনাও এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে ভিয়েতনাম ইউরোপ ও যুক্তরাজ্য উভয়ের সঙ্গে FTA সম্পাদন করেছে, যা তাদের রপ্তানিতে বিশেষ শুল্ক ছাড় এনে দিয়েছে। তৈরি পোশাকের ক্ষেত্রেই এই ছাড় 12% পর্যন্ত হতে পারে। ভারতের এই শুল্ক নীতি দেশীয় বাজারে প্রতিযোগিতা কমিয়ে দেওয়ার পাশাপাশি বড় ব্যবসাগুলোর একচেটিয়া প্রভাব আরও বাড়িয়ে দিচ্ছে। 2021 সালে ভারতের 5টি বড় ব্যবসায়িক গ্রুপের মালিকানায় দেশের অমালিকানাধীন খাতের 18% চলে গেছে, যা 1991 সালে ছিল মাত্র 10%। 2025 সালের এপ্রিলে ট্রাম্প ভারতীয় পণ্যের উপর 26% হারে ট্যারিফ আরোপের ঘোষণা দেন। যদিও ভারত ও যুক্তরাষ্ট্র একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করছে, যা এই ট্যারিফ এড়াতে সাহায্য করতে পারে। এই আলোচনার সময়সীমা নির্ধারণ হয়েছে 90 দিনের মধ্যে। তবে এর বাইরেও ভারতের জন্য বড় সুযোগ তৈরি হয়েছে। এটি ট্রাম্পকে খুশি করার বিষয় নয়, বরং নিজের ভাঙা বাণিজ্য নীতি ঠিক করার সময় এসেছে। উচ্চ শুল্ক, জটিল আমদানি বাধা, অপরিণত নীতি সবকিছুই ভারতের রপ্তানির সম্ভাবনা কমিয়ে দিয়েছে। বিশ্বের অনেক দেশের কাছেই ভারতের সম্ভাবনা গুরুত্বপূর্ণ। যদিও যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক। তাদের শেয়ার 2000 সালের 18.9% থেকে কমে
সালে 13% দাঁড়িয়েছে। চীনের রপ্তানি শেয়ার 2017 সালের 12.7% থেকে বেড়ে 2023 সালে 14.1% পৌঁছেছে, যেখানে ভারতের অংশ মাত্র 1.8%, যা $432 বিলিয়ন রপ্তানি ও $672 বিলিয়ন আমদানি।